সংবাদ শিরোনাম। অত্যাধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উৎপ্রচন করল লেবাননের হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়তি সম্পর্কে কঠোর সতর্কবার্তা। যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের নয়া শর্ত প্রত্যাখ্যান করল হামাস। আলোচনা সত্ত্বেও আবারও ফিলিস্তিনিদের দক্ষিণ গাজা ছাড়তে বলল ইসরায়েল। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তাপসের জড়িত থাকার অভিযোগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে আন্দোলন তুঙ্গে। হাসপাতালে চিকিৎসকদের 24 ঘণ্টার কর্মবিরতি চলছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়তি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত সামরিক মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও বার্তায় ইমাদ-4 অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপনার কথা তুলে ধরা হয়। এই স্থাপনায় একটি জটিল টানেল নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড এবং ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দরজাগুলো বাইরের দিকে খোলা রয়েছে। এসব দরজা পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হবে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভিডিওতে বলা হয়েছে, এই স্থাপনায় একটি নিরাপদ যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে যা একে বহির্বিশ্বের সাথে সংযুক্ত করে। এই নেটওয়ার্ক ব্যবহার করে স্থাপনাটি মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আদেশ কিংবা অন্য তথ্য আদান প্রদান করতে পারবে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত দোহা আলোচনায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে শর্ত দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার কাতারের রাজধানী দোহায় 3 মধ্যস্থতাকারী দেশ আমেরিকা, কাতার ও মিশরের কর্মকর্তারা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় ইসরায়েলের নয়া শর্ত উত্থাপিত হয়। ওই 3 দেশ দাবি করেছে দোহা বৈঠকে হামাস ও ইসরায়েলের দাবি দেওয়ার মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। ইসরায়েল নতুন যে শর্ত দিয়েছে তা হচ্ছে যুদ্ধ বন্ধ করার পর গাজা উপত্যকার অভ্যন্তরে মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখবে তেল আবিব। কিন্তু হামাস এই শর্ত প্রত্যাখ্যান করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলকে তার পণবন্দীদের মুক্ত করে নিতে হলে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে সকল সেনা চিরতরে প্রত্যাহার করে নিতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী আবারও ফিলিস্তিনি জনগণকে দক্ষিণ এবং মধ্য গাজা ছেড়ে কথিত নিরাপদ অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। যখন কাতারের রাজধানী দোহায় ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির বিষয়ে বহুপাক্ষিক আলোচনা চলছে এবং মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন যে যুদ্ধবিরতি চুক্তি এখন সময়ের ব্যাপার, তখন ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ ও মধ্য গাজা ছাড়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি নির্দেশ জারি করল। শুক্রবার ইসরায়েল এই নির্দেশ জারি করে বলেছে, খান ইউনুস শহরের উত্তরাঞ্চল এবং পূর্ব দেইর আল বালা থেকে জনগণকে চলে যেতে হবে। এসব জায়গায় হাজার হাজার অসহায় উদ্বাস্তু ফিলিস্তিনি অবস্থান করছেন। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী দাবি করছে যে দুটি অঞ্চল থেকে ফিলিস্তিনি জনগণকে তারা সরে যেতে বলছে। সেসব স্থানকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে হামাস। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিতের লক্ষ্যে তার সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। গ্লোবাল সাউথ সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
তিনটি শূন্যের একটি বিশ্ব গঠনে গ্লোবাল সাউথের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই ভবিষ্যতের জন্য একটি শক্তিধর গ্লোবাল সাউথ খুবই সময়োপযোগী ও উপযুক্ত। এই অঞ্চলের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্বব্যাপী দক্ষিণকে একসঙ্গে কাজ করতে হবে। এদিকে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। আজ স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা আহত হয়েছে সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 2009 সালে বাংলাদেশের রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেককে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। আজ দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন। তিনি সেই রিপোর্টের র কপি প্রকাশের দাবি জানান। এ সময় নিহতের পরিবাররা 25 ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। নিহত পরিবারের সদস্যরা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন ও 24 ঘণ্টার কর্মবিরতি চলছে। আজ সকাল থেকে দেশের সব হাসপাতালে 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA। সকাল থেকে কলকাতা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি। চিকিৎসকেরা দাবি তুলেছেন, নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় আন্দোলনকারীরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজিকর হাসপাতালের সদ্য পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের শাস্তি দাবি করেছেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেছেন, পাকিস্তানকে দায়ী করার বিষয়টি ভারতের বিরক্তিকর চিন্তাভাবনার অংশ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার পর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয় যে এই পতনের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তার মায়ের বিরুদ্ধে কাজ করেছে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুমতাজ জাহরা বালুচ বলেন, এই অভিযোগ নির্ভেজাল মিথ্যা। পাকিস্তান বিশ্বাস করে বাংলাদেশের জনগণের তাদের সমস্যা সমাধানের এবং ভবিষ্যৎ নির্ধারণের সক্ষমতা আছে।
এদিকে ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মোকাবিলায় ইরানের আত্মরক্ষা করার অধিকার রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ গতকাল রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের প্রতি এই সমর্থন জানান। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। মমতাজ বালুচ বিশেষ করে গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড এবং ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার ব্যাপারে ইসলামাবাদের উদ্বেগের কথা জানান। তিনি গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান। ইসরায়েল হামাস নেতা হানিয়াকে হত্যা করেছে জানিয়ে পাকিস্তানের এই মুখপাত্র বলেন, ইরান আত্মরক্ষা করার প্রতিটি অধিকার সংরক্ষণ করে। ইসরায়েলকে তার সব অপরাধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান মমতাজ বালুচ। ইউক্রেনে মোতায়েন আরও একটি মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া। এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে। মন্ত্রণালয় বলছে, মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত IRIS-T প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় কিয়েভকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম ভিডিওতে দিপ্রোভস্ক অঞ্চলের একটি মাঠে দুটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে। এরপর ক্ষেত্রটিতে একটি স্কান্দার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়। এতে রাডার স্টেশন এবং প্যাট্রিয়ট লঞ্চার দুটোই ধ্বংস হয়ে যায়। চীন বলেছে, আমেরিকার সারা বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকি। এই অস্ত্রের মাধ্যমে ওয়াশিংটন বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তোলার চেষ্টা করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও জিয়াওগ্যাং শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, পরমাণু অস্ত্রের সাহায্যে ভীতি ছড়িয়ে বিশ্বে বলদর্পিতা রক্ষা করার বিষয়ে আমেরিকা যে দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছে তার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বেইজিং। ইন্দো প্যাসিফিক কমান্ডের অধীনে জাপানকে একটি যৌথ বাহিনীর সদর দপ্তরে উন্নীত করার বিষয়ে পেন্টাগনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই কড়া বিবৃতি দিল চীন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জুলাই মাসের শেষ দিকে আমেরিকা ও জাপানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি প্রধানদের বৈঠকের পর জাপানে সদর দপ্তর প্রতিষ্ঠার ঘোষণা দেয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ কৌশলের সাথে মোকাবেলা করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য নিয়ে আজকের সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি বলেছেন, সামরিক অঙ্গনে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করে পিছু হটতে বাধ্য করা। তিনি আরো বলেছেন, সামরিক হোক কিংবা রাজনৈতিক, প্রচারণাগত বা অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই কৌশল অবলম্বন ছাড়া পিছু হটার অনুমতি ইসলাম দেয়নি। বরং কোরআনে বলা হয়েছে, এসব ক্ষেত্রে কৌশল ছাড়া পিছু হটলে ঐশী গজবের মুখে পড়তে বা আল্লাহর ক্রোধের শিকার হতে হবে। তিনি রাজধানী তেহরানে ইরানের কোহকিলুয়ে ও বুয়ের আহমেদ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। শত্রুরা বিভিন্ন ক্ষেত্রে ইরানি জাতিকে পিছু হটতে বাধ্য করার জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ও আতঙ্ক সৃষ্টি করছে বলে জানান আয়াতুল্লাহিল উজমা খামেনি। তিনি বলেন, শত্রুর এই অপকৌশল
মোকাবেলা করার একমাত্র উপায় নিজের সক্ষমতা ও শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা এবং শত্রুর শক্তি ও সামর্থ্যকে অতিরঞ্জিত করে না দেখা। তিনি বলেন, ইরানের জন্য জীবন উৎসর্গকারী শহীদগণ তাদের জিহাদ ও আত্মত্যাগের মাধ্যমে শত্রুর এই মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রতিহত করেন ও ব্যর্থ করে দেন। ফার্স্ট টুডে ফার্সি জানাচ্ছে, ইমাম খামেনেই বলেন, শহীদদের স্মরণ করার সময় আমাদেরকে এই বাস্তবতা তুলে ধরতে এবং তা বাঁচিয়ে রাখতে হবে। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের শত্রুরা সব সময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করে সামরিক দিক দিয়ে ইরানকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করেছে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তারা আমাদের জনগণের মনে এই ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমাদেরকে সবসময় আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদীদের ভয় করে চলতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি ইরানি জাতির অন্তর থেকে এই ভয় দূর করতে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করতে পেরেছিলেন বলে জানান সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইমামের আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আমাদের জাতি একথা উপলব্ধি করতে সক্ষম হয় যে তারা নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করে অনেক মহান কাজ করতে সক্ষম এবং শত্রু নিজেকে যতটা ভয়ঙ্কর হিসেবে জাহির করার চেষ্টা করে আসলে সে ততটা ভয়ঙ্কর নয়। ইমাম খামেনেই বলেন, বিশ্বের যেসব দেশ আধিপত্যকামী শক্তিগুলোর দাবি দেওয়ার কাছে আত্মসমর্পণ করেছে তারা যদি তাদের নিজস্ব সক্ষমতা ও জনগণের উপর নির্ভর করে এবং শত্রু শক্তিকে অতিরঞ্জিত করে না দেখে তাহলে তারা আধিপত্যকামীদের দাবি দেওয়াকে অকার্যকর করে দিতে পারবে। সর্বোচ্চ নেতা আরো বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে শত্রু শক্তিকে অতিরঞ্জিত করে দেখার ফলাফল হলো নিষ্ক্রিয়তার অনুভূতি, শত্রু সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া এবং নিজের সংস্কৃতিকে খাটো করা। তিনি বলেন, এ ধরনের নিষ্ক্রিয়তার ফলাফল হলো অন্যের জীবনধারাকে গ্রহণ করা, এমনকি নিজেদের কথাবার্তা ও আচরণে বিদেশি শব্দ ও অভিব্যক্তি ব্যবহার করা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের যেসব শহীদ ও মুজাহিদ ভয় ভীতির ঊর্ধ্বে উঠে এবং শত্রুর হম্বিতম্বি উপেক্ষা করে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। তাদের আত্মত্যাগের বিষয়টিকে ইতিহাসে ধরে রাখার পাশাপাশি চলচ্চিত্র সহ নানা শৈল্পিক অঙ্গনে ফুটিয়ে তুলতে হবে।